সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা জনাব ABM মোশাররফ হোসেন। বাম দিকে আছেন সিনিয়র সাংবাদিক লেখক মাইদুর রহমান রুবেল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 29 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদ শিরোনাম দেখে আসি। 2011 বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরকে নির্যাতন তদন্তের নির্দেশ হাইকোর্টের। 2012 খাদের কিনারায় প্রশাসন। 2013 যশোর কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু। 2015 সালাউদ্দিন কাদেরের রায় বহালে বিএনপি হতাশ। 2016 রামপাল অভিমুখে পদযাত্রায় পুলিশি হামলার প্রতিবাদ বিএনপি। 2017 ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বন্দুকযুদ্ধে নিহত 2। 2018 রাজশাহী সিটি নির্বাচন, বাহিরে উৎসব, ভেতরে ভয়। 2019 80 লাখ টাকা সহ আটক ডিআইজি পার্থ বণি। 2021 শেখ হাসিনা যতদিন বাঁচবেন ততদিন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন আব্দুর রহমান। 2023 কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি, শতাধিক বিএনপি নেতাকর্মী আটক। 2024 নিহত 113 জন, কম বয়সী, শিক্ষার্থী 45। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি জনাব ABM মোশাররফ হোসেন। 2024 সালের আজকের এই দিনের একটি সংবাদের শিরোনাম ছিল নিহত 113 জন, কম বয়সী, এদের মধ্যে শিক্ষার্থী 45 জন এবং অন্য যারা আছেন তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটি দৈনিক প্রথম আলোর খবর ছিল। মোশাররফ ভাই, 2024 সালের আজকের এই দিনের যে সারা দেশের পরিস্থিতি উত্তাল, শুনশান নীরবতা, রক্ত, লাশ এবং মানুষের মধ্যে উত্তেজনা, ভয়ও ছিল। এত রক্ত এত অল্প সময়ে, এবং আপনি দেখেছেন যে আপনি নিজেও আন্দোলনের রাজপথে ছিলেন, শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এবং যেই সরকারটি তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা গণতান্ত্রিক সরকার এবং তাদের একটি বড় রাজনৈতিক দল ছিল, এবং সেই রাজনৈতিক দলটির বয়সও কিন্তু অনেক, প্রায় 75 বছরের মতো বয়স। কোন এমন বাস্তবতার কারণে শিশুদের বুকে গুলি চালাতে হলো? শিশুরা কি খুব বেশি দাবি করেছিল? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যেই দলটির কথা বলছেন বা শাসকদের বলছেন তারা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগের সৃষ্টি থেকে যদি দেখেন, তারা কখনো কিন্তু গণতন্ত্রের সঠিক পথে কিন্তু কখনো হাঁটেনি। কিন্তু তারা তো গণতন্ত্রের মোড়কেই রাজনীতি করেছে। এটা তো পৃথিবীতে এই ধরনের শাসন ব্যবস্থা অনেক জায়গায় আছে, যে উপরে লেবাসটা হলো আপনার গণতান্ত্রিক, ভিতরে একটা স্বৈরতান্ত্রিক একটা মনোভাব নিয়ে তারা রাষ্ট্র শাসন করে। এই আপনি যে বলেন, গত ঠিক এই দিনে আপনি একটু চিন্তা করেন, ঢাকার রাজপথ বা সারা বাংলাদেশ কি উত্তপ্ত ছিল। আন্দোলনটা শুরু হয়েছিল কোঠার দাবিতে। একদিনে 113 জন। হ্যাঁ,
হ্যাঁ মারা গেল, এদের মধ্যে 45 জনই। আমি তো বললাম তার কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতায় থাকাটাই ছিল সবচেয়ে মুখ্য বিষয়। তৎকালীন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলছে যে গুলি করো, গুলি করে মেরে ফেলো, ওই যে মারণাস্ত্র ব্যবহার করো, লেথাল উইপেন ব্যবহার করো। অর্থাৎ একটা মানুষ কতটুকু উন্মাদ হয়ে গেলে, ফ্যাসিস্ট হয়ে গেলে তার মুখ দিয়ে এই ধরনের কথাগুলি বের হয়, এবং তার দেশের নাগরিকদের, তার দেশের নাগরিক, শত্রু দেশের কোনো নাগরিক না। যার কারণে দেখবেন আন্দোলনটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেমন আপনার উপস্থাপনায় বলেছেন স্বৈরাচারদের নাম বলছেন না, এই যে ইটালিতে মুসোলিনি জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়েছিলেন, আপনার হিটলার জনগণের ভোটে নির্বাচিত, জনপ্রিয় ছিল, কিন্তু তারা কিন্তু নিজের দেশে কিন্তু গুলি চালাননি, নিজের দেশের মানুষ। আমি বলছি কিছুটা তো আসলে শরীয়ত তো ধীরে ধীরে তার রূপ পরিগ্রহণ করে, চেঞ্জ হয় তাদের মধ্যে। তা আপনি দেখবেন শেখ হাসিনা যেই দৈত্যের মতো যে কাজগুলি করেছে, যার পরিণাম কিন্তু আজকে ওনাকে ভোগ করতে হয়েছে। এবং শেখ হাসিনার দুঃশাসনটি চালিয়েছে কিন্তু তার নিজ জনগণের উপর, এবং এটা আপনি রাইট বলছেন। শুধু আপনি কি কোনোদিন শুনেছেন যে একজন বাচ্চা তার মায়ের কোলে জানলা বসে দেখছে কি আইসা সে গুলিবিদ্ধ হবে, খলি উড়ে যাবে? অথবা আমার কাছে এখনো অবাক লাগে যে একটা মহিলাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, সে ওই যে প্রিজন ভ্যান থেকে বলছে যে আমার একমাত্র বোনকে আমি তালা দিয়ে এসেছি, ওর কেউ বাসায় নাই। এই যে হৃদয় বিদারকতা। অথবা আমি আরেকটা জিনিস আমার কাছে অবাক লেগেছে, মানে এটা কিভাবে একটা মায়ের পক্ষে সম্ভব। আপনার মনে আছে যে তার এক সন্তানকে করে নিয়ে যাচ্ছে, মা পিছন দিয়ে পিঠ থাপ্পড় দিয়ে বলছে যা বাবা যা। অর্থাৎ একটা স্বৈরাচার, একটা ফেসি যে কত মানে নিষ্ঠুর হতে পারে তার জ্বলন্ত প্রমাণগুলি এইগুলি। এই যে আপনি একটা দেখেন আবু সাইদের একটা ঘটনা, একটা ছেলে নিরস্ত্র প্রতিবাদ করছে, একটা বাঁশের কঞ্চি হাতে, এখানে ফেসিস্টটা কি করতে পারতো পুলিশ? সর্বোচ্চ তাকে পায়ে গুলি করে অথবা তাকে গ্রেফতার করতে পারতো, এবং একা মানুষ, তাকে গ্রেফতার করার কোনো কথা ছিল না, এবং হাতে একটি বাঁশের কঞ্চি। কিন্তু এটা হলো এই যে ফেসিস্টদের নির্দেশ, আন্দোলন যে কোনো ভাবে দমাতে হবে। মানে তারা কি রক্ত দেখিয়ে ভয় দিতে চায়? হ্যাঁ, তারা মনে করেছিল যদি এইভাবে যদি হত্যা করা হয়, খুন করা হয়। এবং আপনি দেখেন ওই যে শেখ হাসিনার একটা বক্তব্য প্রায় ভাইরাল দেখাচ্ছে, ওই ইকে বলছে, আর্মিকে বলছে পুলিশ তো ভালো কাজ করছে, তোমরা পাচ্ছ না কেন? অর্থাৎ এই যে হত্যাকে উনি উৎসাহিত করেছে, রাষ্ট্রীয় একজন প্রধানমন্ত্রী সেইটাকে উনি রেকটিফাই করেছে যে এই হত্যাকাণ্ড বৈধ, এটা আইনসিদ্ধ। সুতরাং যার পরিণাম কিন্তু ওনাকে চরম ভাগে ভোগ করতে হয়েছে। আজকে উনি শুধু কি উনি ভোগ করেছেন, তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো হয়েছিল বাংলাদেশ। বা সেইটা তো হয়েছেই। আপনি ওই সময়ের ঘটনাগুলি আপনি দেখেন যে কিভাবে প্রকাশ্যে গুলি করে মারা হচ্ছে, কিভাবে নির্যাতন করা হচ্ছে। আমার স্পষ্ট মনে, আপনি দেখেছেন যে এই যে আজকে বা যারা আজকে সমন্বয়ক দুজন উপদেষ্টা হয়েছেন, তাদেরকে ডিবি অফিসে নিয়ে কি নির্যাতনটা করা হয়েছে, এবং তাদের মা বাবাকে বলতে বাধ্য হয়েছে যে দেখা করিয়ে যে আমার সন্তানরা ভালো আছে। অর্থাৎ নির্যাতনের যত ধরনের ক্রাইটেরিয়া আছে সবকিছু শেখ হাসিনা ব্যবহার করেছে, কিন্তু তারপরও সেই গণবিস্ফোরণে কিন্তু উনি নিজেকে রক্ষা করতে পারেন নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে দেখেন আওয়ামী লীগের সব লোক তো খারাপ না, কিছু তো হয়তো বিবেকবান লোকও ছিল, আজকে কিন্তু তারাও বিপদে পড়তেছে শেখ হাসিনার কারণে। অর্থাৎ একটা দেশের নেতৃত্ব যদি ভুল পথে যায়, তার পরিণাম কি হয় তার একেবারে প্রকৃত উদাহরণ হলো শেখ হাসিনা। দলকে শেষ করেছে, দেশকে শেষ করেছে, দেশের ভাবমূর্তি শেষ করেছে। আজকে জাতিসংঘের মতো দেশ তদন্তে বলছে যে শেখ হাসিনা কিভাবে মানুষের উপর নির্যাতন করেছে। এটা আমরা মনে করি জাতি হিসাবেও, মানে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে আমাদের উপর উনি কালিমা লেপন করেছে। জি, মাহিদুর রহমান রুবেল, এক মোশাররফ ভাইয়ের আলোচনার রেশ ধরেই যেতে চাচ্ছি। মোশাররফ ভাই একটি কথা বলেছেন যে কি পরিমাণ নষ্ট, এই নষ্ট শব্দটি ধরেই আমি আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। আসলে কি নষ্ট ছিল রাজনীতি, না রাজনীতি নষ্ট করে ফেলা হয়েছিল? এবং যদি রাজনীতি নষ্ট করা হয়ে থাকে, বিগত সময়টাতে রাজনীতি একেবারে নষ্ট করবার জন্য টু দি পয়েন্টে যদি বলা হয়, কোন জিনিসগুলোকে আপনি দায়ী করবেন একজন সংবাদকর্মী হিসেবে? কারণ এই দীর্ঘ সময় ধরে আপনিও সাংবাদিকতা এবং একজন রাজনৈতিক সংবাদকর্মী ছিলেন। রাজনীতি থেকে আসলে নষ্ট করা হয়েছে পরিকল্পিতভাবে, যাতে এমনভাবে নষ্ট করা হয়েছে যাতে ওই রাজনীতির দিকে মানুষ আসলে না ঝুঁকে, কোনো ভালো মানুষ, কোনো বিবেকবান মানুষ বা কোনো মানে ক্রিয়েটিভ মানুষ যাতে রাজনীতিতে না যায়। আপনি দেখেন গত 15 বছরে রাজনীতি কারা করেছে, মানে এমন এমন আচরণ, এমন এমন কথা বা এমন এমন কাজ করেছে যাতে রাজনীতির প্রতি মানুষের ঘৃণা চলে আসে। তারা নিজেরা বলয়টা তৈরি করেছে।
এবং আপনি যেটি বলছিলেন যে জুলাইয়ে যে গত বছরের জুলাইতে যে বিপ্লব, আজকের এই দিনের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা এই শুরু করি। বিপ্লবে গত জুলাইয়ের বিপ্লবে আসলে যে পরিমাণ মানে শুধুমাত্র তো ছাত্ররাই বিপ্লব করছে এরকম না, সব মানুষ নেমে এসেছিল। ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, সারা দেশ ছাত্ররা থেকে শুরু করেছিল। ছাত্ররা শুরু করেছিল, একদম দিনে দিনে এই আন্দোলন বাড়ছিল এবং এই 29 তারিখ তো খুবই মানে ঢাকায় উত্তাল ছিল এবং উত্তাল এখন এই সময়টা ধরেন আমি আমার বাড়িতে নারায়ণগঞ্জে, আমরা ধরেন জুলাইয়ের 15 তারিখে নারায়ণগঞ্জ থেকে যে ঢাকায় আসছে, তারপরে দেশ স্বাধীন না হওয়া দ্বিতীয়বার মতো একদম যেতেই পারিনি আসলে। ওই জায়গাটা যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, প্রচুর মানুষ মারা গেছে, নিশ্চয়ই দেখেছেন যাত্রাবাড়ি খুবই উত্তাল ছিল। মানে কেমন ছিল ওই ওই সময়টার পরিবেশ? পরিবেশটা মানে যুদ্ধের সময় আমরা তো 71-এর যুদ্ধ দেখিনি, মানে এটা একটা মানে যুদ্ধ যেটা দেশের মধ্যে কখনই হওয়ার কথা না। মানে একজন সরকারের বিরুদ্ধে দেশের মানুষ বিক্ষোভ করছে, সরকার টিকে থাকার জন্য যত ধরনের সে তার নাগরিককে বন্দোবস্ত মেরে করেছে। ফেলেছে। আপনি যেটি বলছিলেন যে যাত্রাবাড়িতে 4 বছরের একটা শিশুকে গুলি করা হয়েছে, সেই শিশুটির কি অপরাধ ছিল? সে তো সরকারের বিরুদ্ধে আন্দোলনও সে যায়নি, মায়ের কোলে ছিল, বাড়ি কোলে। একেবারে তার বাড়িতেই ছিল। দুইটা গুলি লাগে এবং তার বাবা তখন বলছিল যে তার ছেলেটা 2টা গুলি লাগছে, একটা তলপেটে আর একটা বুকে। এই 2টা গুলি লেগে আসলে এই ছেলেটা কতটা কষ্ট পেয়ে মারা গেছে। আবার নারায়ণগঞ্জে রিয়া গোপের ছাদে খেলা করছিল, ছাদে খেলা করতে বাড়ির কি ছাদে। দোষ? বাড়ির ছাদে কেন হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো? এবং সাইনবোর্ড, তারপর চিটাগাং রোড, এই এলাকা যাত্রাবাড়ি যেই পরিমাণ মানুষকে মানে হত্যা করা হয়েছে, একদম ধরে ধরে দরজা খুলে, তারপরে হচ্ছে কি দোকানের ঝাঁপ খুলে, শাটার খুলে গুলি করা হয়েছে। এটা তো করার কথা না। একটা সরকার যদি তার দায়বদ্ধতা থাকে, সে যদি মানুষের ভোটে নির্বাচিত হয়, তখন তার দায়বদ্ধতার বিষয়টা আসে। যেহেতু তার ভোট করা লাগেনি, নিজের নিজের ক্ষমতা, আমি ডামি দিনে রাতে ভোট করতে হয়, সেই ক্ষেত্রে তো জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকার কথা না। দায়বদ্ধতা না থাকলে জনগণের ভোটে মানে বুকে বা ভোটারের বুকে গুলি করতে তাদের মানে হাত পা কাঁপবে না। এবং তারা হয়তো এমন প্ল্যান করেছিল যে হয়তো আরও বেশি মানুষ মারা গেল, তারা ক্ষমতা ছাড়বে না, কিন্তু পরিস্থিতিতে বাধ্য হয়েছে যে নিজের জীবন কোনো মতে নিয়ে হয়তো পালিয়ে যেতে হয়েছে। রাজনীতিটিকে আসলে নষ্ট করা হয়েছিল কোন কায়দায়? একটি দেশের যত ধরনের প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছিল, আইন বিচার সব ক্ষেত্রগুলিকে একদম ধরে ধরে নষ্ট করা হয়েছে। এবং যেই কারণেই মানে সুযোগটা তৈরি হয়েছে যে রাজনীতিটা নষ্ট করা। এবং একটি দল মানে আওয়ামী লীগ দীর্ঘদিন এই ক্ষমতা থাকার কারণেই এটি করেছে যাতে তার প্রতিপক্ষকে দমন করা, যাতে কেউ দাঁড়াতে না পারে। আমার মানে এই যে রাজনীতি নষ্ট করলো, তাতে কি তার রাজনীতি বেঁচে গিয়েছিল? তার রাজনীতি ঠিক রেখে অন্য রাজনীতি নষ্ট করতে পেরেছে? এটা না, আসলে অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। আওয়ামী লীগ, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার কিছু নেতা পালিয়ে গেছে, কিন্তু অন্যরা তো পালিয়ে যেতে পারে নাই। এই দেশে তারা যেই কাজটা করে গিয়েছে, তার পরবর্তীতে আওয়ামী লীগ আবার সোজা হয়ে দাঁড়াতে কম সময় লাগবে? নিশ্চয়ই না। আদৌ দাঁড়াতে পারবে কিনা? আদৌ দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্নও কিন্তু জাগে। নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ করি এইরকম লোক কেউ কেউ বলে যে আমি আওয়ামী লীগ করি বা করেছি, বলে না। তারা হয় লুকিয়ে আছে, অথবা অন্য কোনো দলের আশ্রয় প্রশ্রয় যেতে চাইছে, অথবা রাজনীতি করে না, এরকম কথা বলছে। আরেকটি সংবাদের শিরোনামের বিষয়ে আলোচনা করতে চাই। আজকের এই দিনে 2018 সালের খবর, রাজশাহী সিটি নির্বাচন, বাহিরে উৎসব ভেতরে ভয়। আসলে এই শিরোনাম কি জানান দেয়? 2018 সালের পরিবেশটি তাহলে কেমন ছিল? প্রত্যেকটা নির্বাচনে তারা নতুন নতুন ডাইমেনশন নিয়ে এসেছিল। 14 সালের ভোট ছিল একরকম, বিএনপি যায়নি, তারা একরকম এককভাবে বা তাদের সহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে করেছে। 18 সালে বিএনপি যাওয়াতে দেখা গেছে তাদের সেই নির্বাচনে একটা উৎসব এসেছিল। দিনে উৎসব, রাতে ভোট। আমরা তো সেই নির্বাচন কভার করেছি সারা দেশ ঘুরে ঘুরে। তখন আমরা দেখেছি যে প্রত্যেক এলাকায় নৌকার হাত পাকার পোস্টার আছে, আরো কিছু ছোট ছোট দলের পোস্টার আছে, কিন্তু বিএনপির পোস্টার কিন্তু চোখে পড়েনি। তো আমরা বিভিন্ন সময় জিজ্ঞেস করলে দেখা গেছে যে অফিসে ফোন করে তারা থ্রেট দিত যে এই কাকে পাঠিয়েছেন। মানে ঠিকমতো সংবাদটা যে পরিবেশন করবো সেটাও আসলে করার সুযোগ ছিল না। তখন লাইভে কিছু বলে দেখা গেছে আমার লাইভ বন্ধ করে দিত, যে আর পরবর্তীতে আমাকে লাইভ দিত না। এই কাজগুলি কিন্তু তখন পরিকল্পিতভাবে হতো। এবং ওই যে উৎসব দেখাতো যে আসলে নির্বাচন একটা উৎসব, মানুষ ভোট দিতে আসছে। ওই ভোটটা তো নিশ্চয়ই আপনার মনে আছে যে দিনে লাইন ধরে ভোটাররা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই যে কেন্দ্রের ভিতরে প্রবেশ করছে না। ভিতরে প্রবেশ করছে না মানে দেখাচ্ছে যে লোক আছে, কিন্তু ভিতরে প্রবেশ করছে না। ভিতরের কাজ প্রবেশ করা লাগছে না, প্রবেশ করা লাগছে না। এটা তো আমাদের মানে ভিডিওতে আছে, বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। এবং ওই ভিতরে যে ভয়টি বলছেন, ভয় তো আছে যে ওইখানে ভোট দিতে গিয়ে কেউ তার প্রাণ হারাবে, এই শঙ্কা তো আছে। এবং রেজাল্ট তো তার পূর্ব নির্ধারিত রেজাল্ট, তারা ডিক্লেয়ার করা হয়েছে যে এই রেজাল্টটা এই
কিন্তু আসলে তো এই না, এটা তো সিনারি না, মূল মানে এটি তৈরি করা হয়েছিল তৈরি করা একেবারে, এটিও একেবারে ডিজাইনড, ডিজাইন করা, প্রত্যেকটা নির্বাচন এক একটি ফ্যাসিজম এইভাবেই ডিজাইন করেই তার রাষ্ট্র পরিচালনা করে। মোশাররফ ভাই, উৎসব দেখানো হতো বা একটা দীর্ঘ লাইন দেখানো হতো, হ্যাঁ, কিন্তু আপনারা তো একেবারে প্রত্যক্ষভাবে রাজনীতিটি করেছেন। গত 15 বছর রাজনীতিকে যদি মূল্যায়ন করতে বলা হয়, আপনার অভিজ্ঞতার আলোকে এই 15 বছরের পরিণতি জুলাই এত রক্তাক্ত হলো কেন? এরশাদ পতনে তো এত রক্ত ঝরেনি। 2018-তে নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। আমার স্পষ্ট মনে আছে 2018-এর 29 নভেম্বর আমি নমিনেশন সাবমিট করেছিলাম। বাংলাদেশের 2-3 জনের লার্জেস্ট মিছিল করে আমি প্রায় 50 থেকে 60,000 লোক নিয়ে আমি মিছিল করে নমিনেশন পত্র জমা দিয়েছি। বেশ দীর্ঘ মিছিল ছিল। মিছিল। পরের দিন একটা ঘটনা ঘটল। আমি বাসায়, এমন সময় ওই সময় তৎকালীন যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তানার, উনি আসলেন, আইসা আমাকে বললো একটু আপনার সাথে আলাদা কথা বলবো। আমাকে বললো যে আপনি বাসা থেকে আর বেরোতে পারবেন না। আমি বললাম কেন? আমি প্রার্থী, আমার উপরে নির্দেশ, আমার কিছু করার নাই। এই ছিল পরিবেশ। এবং আমার এলাকার কথা আমি বলি, আমার এলাকাতে 5টা আমার নেতাকর্মীদের বিরুদ্ধে 1974-এর বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আমার 30 তারিখ পর্যন্ত 357 জন লোককে তারা গ্রেফতার করেছে এই মামলাগুলি। অর্থাৎ আপনি যদি ওই সময়ের পত্রপত্রিকাগুলি দেখেন, বিশেষ করে পটুয়াখালী 4 আমার এরিয়ায়, যে এটা সে মনে হয় মুক্তিযুদ্ধের মতো অবস্থায়, মানুষ ট্রলারের সমুদ্রে ঘুমাচ্ছে, ধান খেতে ঘুমাচ্ছে, মানে একটা বিভৎস চিত্র সেদিন আমরা দেখি। এই যে আপনি বললেন যে শেখ হাসিনা কেন পালিয়েছে, এইগুলির কিন্তু সকল গুলির একটা যোগফল কিন্তু 24। কারণ এই সকল শ্রেণীর, উনি এমন কোন সেক্টর নাই যে সেক্টরে, এই যেমন আমি একটু কথা বলি, আপনি এই যে আপনাদের প্রেস ক্লাব নির্বাচন হয়েছে, আমরা ছোটবেলায় দেখতাম, মানে যখন স্টুডেন্ট ছিলাম, বিএম এর খুব জাঁকজমকপূর্ণ নির্বাচন শুনেছেন 15 বছরে। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা দেখতাম নির্বাচন হতো, কৃষি ইনস্টিটিউটে নির্বাচন হতো। অর্থাৎ আওয়ামী লীগ শুধু জাতীয় নির্বাচন না, পেশাজীবীতে শুরু করে সামাজিক যে নির্বাচনগুলি, সেগুলো সবকিছু তাদের এমন একটা, সুতরাং মানুষের প্রত্যেকটা মানুষের বাকে বাকে এমন ক্ষোভ তাদের মধ্যে তৈরি হয়েছে, যার একটা বিস্ফোরণ করেছে 2014। কিন্তু এত রক্ত তো কাঙ্ক্ষিত ছিল, এত রক্ত। এটা মানুষের মৃত্যুটা কিন্তু মানুষের কাছে তুচ্ছ ছিল। আপনার একটা ভিডিও আপনি দেখেন প্রায়, যে তৎকালীন এই যে পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক পুলিশ কর্মকর্তা বলছে, স্যার একটা মারি আর একটা আইসা দাঁড়ায় যায় না কেউ। অর্থাৎ ক্ষোভটা, এই যে কমিটমেন্টটা কোথায় গিয়েছে, যে এবার এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় না করে আমরা ঘরে ফিরে যাব না, যার চূড়ান্ত পরিণতি তো 5ই আগস্ট হয়েছিল। মোশাররফ ভাই, রাজনীতিক হিসেবে একটা প্রশ্ন করি, যে চূড়ান্ত পরিণতি, এত রক্তের উপর দিয়ে যে রাজনীতি বা যে নতুন এক বাংলাদেশের প্রত্যয় বা স্বপ্ন আমরা দেখেছিলাম, 1 বছর পরের জুলাইয়ে এসে কিন্তু আমরা আলোচনা করছি। এই গত 1 বছরকে যদি মূল্যায়ন করতে বলা হয়, আপনারা রাজনীতিকরা কতটুকু দীক্ষা বা শিক্ষা নিতে পেরেছেন এই জুলাই থেকে, এই রক্তের উপর দাঁড়িয়ে? রাজনৈতিক দলগুলির মধ্যে যে ঐক্য, যে কমিটমেন্ট থাকা দরকার, সেইটা আপনি 1 বছর ব্যবধানে কিন্তু অনেকটা আমাদের কাছ থেকে অনেকটা আমরা দূরে সরে গেছি। এটা অস্বীকার করার কারণটা কি? এটার কারণটা হলো ক্ষমতায় যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। কারণটা কেউ কেউ মনে করছে এই ক্ষমতাকে কেন্দ্র করেই কিন্তু এত রক্ত। আমি তো বললাম যার জন্য তো এই সংকট করতে হয়। আপনি দেখেন, কিন্তু আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই। কারণ আপনি দেখবেন মানুষ, এই রাজনৈতিক দলগুলি কিন্তু একটা পরিবর্তনের অঙ্গীকার সবাই করছে। এই যেমন আপনি মনে করেন, এই দীর্ঘ শাসন ব্যবস্থা, তাদের মধ্যে কিছু অভিজ্ঞতা হয়েছে যে কেন এই ফ্যাসিস্টটা তৈরি হয়। আজকে দেখবেন এই একটা সংস্কারের যে বক্তব্যগুলি আসছে, সেখানে আমি মনে করি সংস্কারের যে প্রস্তাবগুলো এখন উত্থাপিত হচ্ছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি রাজনীতিবিদরা, তা আমার মনে হয় ফ্যাসিস্ট তৈরির ক্ষেত্রে ন্যূনতম একটা প্রতিবন্ধকতা তৈরি করা যাবে। বাংলাদেশের মূল সংকট কি? এই যে আমরা নির্বাচন কথা বলছি, আপনি যদি নির্বাচনটাকে 100% ফেয়ার করতে পারেন, আমার মনে হয় কোনো দল বা কোনো পার্টি, কোনো ব্যক্তি ফ্যাসিস্ট হওয়ার কোনো, মানে মেয়াদান্তে, নির্দিষ্ট মেয়াদান্তে যদি জনগণের মুখোমুখি হন, জনগণের রায়টা যদি আপনি মানে প্রত্যাশা করেন, তাহলে আপনাকে কিছুটা হইলেও নিজেকে রেকটিফাই করতে হবে। জনগণের কাছে আপনাকে ন্যূনতম একটা দায়বদ্ধতার জায়গায় দাঁড় করাতে হবে। তার মানে একেবারে ভোটের সংস্কৃতিটা সুষ্ঠু করা গেলে, আমি মনে করি সংস্কারে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যদি একটা জিনিস আমরা নিশ্চিত করতে পারি, যে সাধারণ জনগণকে তার ক্ষমতা প্রয়োগের আমি ক্ষমতা দেব, তাইলে নিশ্চয়ই রাজনীতিবিদরা স্বৈরাচারী হবে না। এবং রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। কারণ আপনাকে একটা উদাহরণ আমার স্পষ্ট মনে আছে, 91 সালে নির্বাচনের আমার মনে আছে 27 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। আপনি যদি 24
20শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি পত্রিকাগুলো একটু যদি চোখ বুলান, তখন আওয়ামী লীগ প্রায় সরকার গঠন সরকার করে না, ফেলেছিল। এরকম পত্রিকার নিউজ হলো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সম্ভাব্য মন্ত্রিসভা। সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময়ের অপেক্ষা। অর্থাৎ আওয়ামী লীগ এমনভাবে ভেবেছিল যে ক্ষমতা তাদের যাওয়ার সময়ের ব্যাপার, কিন্তু বাংলাদেশের মানুষ যখন অবাধ, সুস্থ, নিরপেক্ষভাবে তার মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে, সেই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং জনগণ কখনো ভুল করে না, কিন্তু আপনি সেই তার মানে সুযোগটা জনগণকে ক্ষমতায়িত করতে হবে। অবশ্যই, যার জন্য দেখবেন আমাদের এই যে 31 দফা রাষ্ট্র মেরামতের, সেখানে বেগম খালেদা জিয়া কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে, আমি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। জি, অর্থাৎ রাষ্ট্রের মালিক জনগণ, মানে জনগণকে যতটা ক্ষমতায়িত করা যাবে, রাষ্ট্র তত ট্রান্সপারেন্ট হবে, রাষ্ট্র তত এবং শক্তিশালী হবে, রাজনীতিও তত পরিশীলিত হবে, গণতন্ত্র তত শক্তিশালী হবে, তত একটা রাষ্ট্রের কাঠামোগুলো শক্তিশালী। জি, একই বিষয় মাইদুর রহমান রুবেল, এই গত এক বছরে আমরা জনগণকে কতটা ক্ষমতায়িত করতে পেরেছি, কতটা ক্ষমতায়িত হয়েছে বলে দেখছি, রাজনীতিবিদরা কতটা জনগণকে ভয় পাচ্ছে, বা এই যে মতামত পরিবর্তন করে দেবার যে ভীতি, মোশাররফ ভাই যেটি বললেন, সেই ভীতি রাজনীতিকদের মধ্যে কি আমরা দেখছি? রক্তের দাগ তো শুকায় না, তারপরেও রাজনীতিবিদদের ওই যে যেটি বলছিল যে আসলে ক্ষমতায় যাওয়ার একটি আকাঙ্ক্ষা, মোহ, সেটি কাজ করে। এখন দেখা গেছে যে মানে কে ক্ষমতায় যাবে, কে যাবে না, সেটি তো নির্ধারণ করবে ভোটাররা, ভোটের মাধ্যমে। সেই ভোট কোন পর্যায়ে, আসলে সংস্কার কমিশন তো বৈঠক করছে, দ্বিতীয় রাউন্ডের বৈঠক চলছে, এবং দ্বিতীয় রাউন্ডের যে 14-15 দিন বৈঠক হলো, শেষে কিন্তু আসলে কোনো কিছু বিষয় আসলে ঐক্যমত হচ্ছে না, এবং সামনের দিনগুলোতে আরো খারাপ হবে। তৃতীয় রাউন্ডে বা ফাইনাল রাউন্ডে গিয়ে আসলে মানে আবার কত রাউন্ডের ভাবে বসতে হয়, এখন এইটা কিন্তু আর মিলবে না। কিন্তু এই সংস্কারের বৈঠক বা কতদিন চলবে? একটা মিনিমাম যদি সংস্কার করা যায়, যেটি বলছিল মোশাররফ ভাই, যে আসলে নির্বাচনটি যদি নিরপেক্ষ হয়, সেইটার জন্য নির্বাচন কমিশনকে আসলে স্বাধীন করতে হবে, সেইখানে যাতে রাজনৈতিক দলগুলো বা সরকার প্রভাব বিস্তার না করে, এই নিশ্চয়তাটা দিতে হবে। না, কিন্তু মাইদুর রহমান রুবেল, আমার এই আপনার অনেকগুলো হবে, আপনাদের দুইজনেরই করতে হবে, করা উচিত, কিন্তু আমরা করছি না কেন, বা করতে পারছি না কেন? অন্তরায়টি কোথায়? সবার ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে, সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, এর মধ্যে কমন ইন্টারেস্টের জায়গা থেকে কমন জায়গাগুলি এক করতে হবে, এবং কিছু বিষয় আসলে থাকবেই, আটকে থাকবে, দ্বিমত থাকবেই, এবং এর মধ্যে থেকেই সম্ভাবনা, সংকট থেকে সম্ভাবনার পথটি বের করতে হবে। এই পথটি বের করার দায়িত্ব সরকারের। সরকার যদি শুধু সবার পক্ষের কথা শুনতেই থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু সমাধানে পৌঁছানো সম্ভব না। আর ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে রাজনৈতিক দলগুলোর, যে আমি কিছু ছাড় দিলাম, আপনি কিছু ছাড় দিলেন, আরেকজন কিছু ছাড় দিলেন। রাজনৈতিক দলগুলো ছাড় দিচ্ছে না এখন পর্যন্তই কেউ, এবং যদ্দূর বলা যাচ্ছে যে বিএনপির পক্ষেই বলছে, যে তারেক রহমান বলছেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলছেন যে বিএনপি বড় দল হিসেবে ছাড় দিতে চায়। আসলে তারা বেশ কিছু তারা দিতে চায়, কিন্তু অন্যরা কেন বলে না? সেই পরিবেশ আমরা কেন তৈরি করতে পারছি না, ব্যর্থ হচ্ছি কেন? এই দায়িত্ব সরকারের, সরকার তো দায় এড়াতে পারবে না, কারণ দায়িত্বটা তো সরকারের হাতে, কমিশনের হাতে। একতরফাভাবে সরকারের দায় দিয়ে দিলাম, আর রাজনৈতিক দলগুলো যে যার অবস্থানে রিজিড থাকলো। আমি একটু যোগ করতে হ্যাঁ, পারি? প্লিজ। নিশ্চয়ই। এখানে রুবেল সাহেব যে কথাটি বলেছে, এখানে দেখেন আমাদের মূল টার্গেটটা কি। আমরা আমাদের অভিজ্ঞতা বলে, যদি আপনি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, অনেক সংকট থেকে আপনি উত্তরণ করতে পারবেন। তাহলে একটা নির্বাচন সাথে কারা সংশ্লিষ্ট? আপনি যে কথাটি বলছেন, যে আমাদের মূল সংস্কারের বিষয় হওয়া উচিত নির্বাচন কিভাবে আমরা ভালোভাবে করব। আপনি কি এখনো সেই আলোচনা হচ্ছে? এখানে আরো একটা বিষয় আছে, যে পুলিশের বিষয় কোনো আলোচনা নাই, পুলিশ সংস্কারে কোনো আলোচনা নাই, অথচ সবচেয়ে বেশি দরকার আমাদের, কারণ আমাদের সিচুয়েশনটাকে সবচেয়ে ট্যাকল করা দরকার। অথচ দেখেন আমরা নানা বিষয় নিয়ে, কিভাবে ইলেকশন হবে, কি তত্ত্বাবধায়ক হবে, আপার হাউস হবে, অথচ এই যে গোপালগঞ্জে আপনি দেখেন পুলিশের ব্যর্থতা কিভাবে ফুটে উঠেছে, এইটাকে পুলিশ কেন ট্যাকল করতে পারল না? এটা পুলিশ করবে না এই কারণে যে আওয়ামী লীগ আমলেই এই পুলিশ নিয়োগ আছে। তাইলে আমাকে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পুলিশ, তারা তো সরকারের কথা এখন যে শুনছে না, বা এই যে অপরাধগুলি ঘটছে নিশ্চয়ই একটার পর একটা, সেটা তো নিশ্চয়ই দেখছেন। না রুবেল, আপনি এই কথা বললেন, আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলেছি যে ফ্যাসিস্টের যে সাজানো প্রশাসন, এটাকে আপনারা পরিবর্তন করেন, কিন্তু হচ্ছে না। প্রায় 11 মাস চলে গেছে, কেন আমরা পারছি না কেন? এই পরিবর্তনে কিছু লোকের তো ভাগ্য খুলে গেছে। সেটা তো নিশ্চয়ই, আসলে এটা তো আপনি অস্বীকার করার কোনো সুযোগ, আমরা দেখি পত্র পত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখি, এখন যদি একটা কমিটেড লোক, যারা দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, অথবা যারা বঞ্চিত হয়েছে, যারা ওএসডি ছিল বা যাদের কোনো দায়িত্ব ছিল না, তাদেরকে আপনি দিলে, তাদেরকে ধমক দিয়ে তাদের উপর তদবির করে একটা কাজ করাতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগ দোসররা যদি থাকে, ওখানে আপনি দেখবেন গিয়ে একটা ধমক দিয়ে একটা কথা বলে। আপনার কি মনে হয় যে তাদেরকে এইভাবে হচ্ছে? আমরা তো নানা গল্প কাহিনী তো আমরা শুনি, আপনারা সেইগুলো লিখিতভাবে অভিযোগ অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু আপনি কোনো রেজাল্ট আসছে? আপনি একটা কথা বলি, এখানে রুবেল সাহেব আছেন বা আপনিও দেখবেন যে গতবার যখন ডিসি নিয়োগ হলো,
সুনির্দিষ্টভাবে পত্রিকা আসলো যে কি ঘটনা ঘটেছে, একেবারে হোয়াটসঅ্যাপে আপনার কত টাকা নিচ্ছে কি নিচ্ছে বলা হচ্ছে। তারপর আওয়ামী লীগের বেনিফিশিয়ারি 39 জন, আপনি একজনকে তো সরান নাই, একজনকে তো আপনি ওএসডি করেন নাই। সেই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। এই জায়গাগুলি যদি আপনি অ্যাড্রেস না করেন, শুধু আপনি যাই বলি, যেমন অলরেডি আমি রাজনীতিবিদদেরকে আমি দোষ দেব না। দেখেন আপনি দেখেন একটা সংস্কারে 100% যদি আপনার সংস্কারের ঐক্যমত হয়ে যায় তাহলে বাকশাল হয়ে গেল। এখন দেখেন বেশ কিছু বাংলাদেশের যুগান্তকারী কিন্তু ঐক্যমত হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট, সরকারের মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, বেশি কেউ হতে পারবে না। চমৎকার না, 10 বছর ফিক্সড করে দিয়েছে, মানে কোন ব্যক্তি 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে। এক, আমরা একটা আপার হাউস হবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য সবাই একমত হয়েছে। আর্টিকেল 70 নিয়ে প্রবলেম একমত হয়েছে। আপনার এই যে বিচারপতি কিভাবে নিয়োগ হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধান কি হবে, এখন আলোচনা চলছে। আপনি এখন যদি আমি মনে করি যদি 51% ঐক্যমত হয়, আমি এটা বিরাট বিজয়। কিন্তু আপনি কেউ এখন মনে করছে যে 100% আমার হতে হবে। 100% যদি হয় তাহলে আলোচনা দরকার নাই, সরকার তো অর্ডিন্যান্স দিয়ে এটা করে দিতে পারতেন যে এই আমরা করতে চাই, আপনারা এটা মেনে নেন। আপনাকে একদিকে আপনি গণতন্ত্রের কথা বলবেন, ঐক্যমতের কথা বলবেন, অন্যদিকে আপনি বলবেন আমার 100% মানতে হবে। ইটস নট এ ডেমোক্রেসি। এটা সংখ্যাগরিষ্ঠের মতামত না। সংস্কারের সাথে তো আপনারা সবাই একমত, আমরা তো সবাই চাই। আপনি সংস্কার চাই না এমন কোন লোক আছে, বিচার চাই না এমন কোন, যেমন আপনি একটা কথা শুনবেন, আপনি লক্ষ্য করবেন যে বলা হচ্ছে যে বিচার ছাড়া ইলেকশন হবে না। আরে বিচার শর্ত দিয়ে তো আসলে ইলেকশন না, শর্ত না রুবেল সাহেব, একটা যখন আপনি বিচার করবেন আপনাকে সেখানে তথ্য, আমি যে অপরাধী, আমাকে অপরাধী করার জন্য আপনার তথ্যপত্র লাগবে, তো প্রমাণ লাগবে। আপনার সেখানে আপনার যুক্তিতর্ক উপস্থাপন করে আপনার পক্ষে সেটাকে এস্টাবলিশ করতে হবে। তাইলে করার জন্য সেই ধরনের একটা প্রক্রিয়া তো আছে। মাইদুর রহমান রুবেল, যে আলোচনায় ছিলাম আমরা, আমাদের সমাধানের পথ কোনটি এবং সেই পথে আমরা যেতে পারছি না কেন, এবং এই গ্যাপে এই যে রাজনৈতিক দলগুলোর এটা নিয়ে এক ধরনের অনৈক্য শুরু হয়েছে এবং এই সুযোগটি কিন্তু পতিত ফ্যাসিস্টরা নেবার চেষ্টা করছে, নানানভাবে ছবল দেওয়ার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে আসলে উত্তরণের পথটি কি, আমাদের কি করণীয়? ঐক্য থাকলে আপনার অটল থাকবে, ঐক্য তো শতভাগ হবে না। হ্যাঁ, এখন ঐক্য যত ভাঙবে, গত 1 বছরে যে ঐক্য যে জায়গায় ছিল 1 বছর আগে, সেই ঐক্য এখন অনেক দূর ফাটল ধরেছে, অনেক দূরত্ব বেড়েছে, এবং এই দূরত্ব যত বাড়বে ততই সুবিধা হবে ফ্যাসিবাদের। এবং এর পেছনে কারণ ফ্যাসিবাদের সেই কালো টাকা এবং প্রচার যন্ত্র রয়ে গেছে। কেউ কেউ বলছে যে সেই বিদেশ থেকে তারা বসে বাংলাদেশে বিনিয়োগ করছে এই ঐক্য বিনষ্ট করার জন্য বা এই ঐক্য নষ্ট করার জন্য। এখন যারা গত 15 বছর 16 বছর যারা এখানে আছে, বিএনপি বা জামায়াত, তারা তো গত 15 বছর 16 বছর ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়নের শিকার। এখন তারা যদি এই ঐক্য ভেঙে আসলে ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়, ক্ষতি তো আসলে বিএনপি জামায়াতেরই সবচেয়ে বেশি হবে। কারণ তারা এই কষ্টটিও করেছে, জুলুম নির্যাতন ভোগ করেছে, আবার বিপদ, কারণ ফ্যাসিবাদের তারা কমন এনিমি। এমনটা ভাবার কোনো কারণ নেই যে তাদের ঐক্য বিনষ্ট হয়ে গেলে বা তারা ক্ষতিগ্রস্ত কেউ বেঁচে যাবেন, এবং তাদের কিন্তু সেই বিপদ বা ঝুঁকি আছেই। এখন এই যে ফ্যাসিবাদ পালিয়ে আছে, বিদেশে গেছে বা বিদেশ থেকে বিনিয়োগ করছে ঐক্য বিনষ্টের জন্য, এই ফাঁদে তারা কেন পা দিচ্ছে? কি করণীয়, রাজনৈতিক দলগুলোর করণীয় কি, এবং সরকারের কাছ থেকে কেমন কর্মকাণ্ড প্রত্যাশা করেন? সরকারের আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, এবং সবারকেই আসলে যদি একটা নির্বাচনের দিকে যেতে হয়, সব দলকেই আসলে কম বেশি ছাড় দিয়ে আসলে যাওয়া উচিত। কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের সংকটই কোনোদিনই কাটবে না, এটি কিন্তু একদম পরিষ্কার। এবং যত দূরত্ব বাড়বে নির্বাচন পেছালে লাভ হবে ফ্যাসিবাদের, এবং ক্ষতিগ্রস্ত হবে এই ভুক্তভোগী দলগুলি, বাংলাদেশ দেশের মানুষ। জি, মোশাররফ ভাই, শেষ করব। ঐক্যমত সবকিছু হবে না, কিন্তু এখানে চমৎকার একটা সমাধান আছে। আপনি আমার যেই বিষয়ে আমার ঐক্যমত হয় সেগুলি আমার বাস্তবায়ন হবে, বাকিগুলির সামনে তো আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণের ক্ষমতাটা আমরা দেখতে চাই। প্রত্যেকটা দল তার ম্যানিফেস্টোতে বলে যাবে আমি যদি আগামীতে নির্বাচিত হই এই সংস্কারগুলি আমি করব। জনগণ যদি রায় দেয়, এই সংকটে এটাই সমাধানে আমি মনে করি সর্বোত্তম পন্থা। জি, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন আপনাকে, ধন্যবাদ মাইদুর রহমান রুবেল আপনাকেও। প্রিয় দর্শক, 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।